নমস্কার, CNN 24 সংবাদে আমি প্রিয়াস্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সংবাদ শিরোনাম: কাঠিগোড়ার খেলমায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিট, হত 2, আহত বেশ কয়েকজন। তারাপুর ওভারব্রিজের পাশে বাইক আর ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত 4, 2 জনের অবস্থা সংকটজনক। সিএএ এর মাধ্যমে আসামে প্রায় 1 লক্ষ বাংলাদেশি নাগরিকত্ব পাবেন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের সাংসদ হিসাবে কি কাজ করেছেন সেই কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। নাগরিকত্ব সংশোধনী আইন পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসি। এবারে সংবাদ বিস্তারিত। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাণ্ড ঘটল কাঠিগোড়ার খেলমায়। দুপক্ষের হামলায় প্রাণ গেল 2 জনের, এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে পুরনো জমি বিবাদকে নিয়ে গুমরার খেলমায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, তুমুল মারপিটে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব নামের 2 ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শীর মতে কালাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে অপরের উপর আক্রমণে হাসপাতালের রণক্ষেত্রে পরিণত হয়। आज सुबह एट अराउंड 11:30 PM में एक इंसिडेंट रिपोर्ट हुआ गुमरा PIC में। वहाँ पे एक लैंड डिस्प्यूट के रिगार्डिंग 2 पार्टी के बीच में झगड़ा हुआ है। उस झगड़े को लेकर मतलब कुछ लोग इंजर्ड कंडीशन में गुमरा PIC में रिपोर्ट किया, तो गुमरा IC ने डायरेक्टली उनको हॉस्पिटल में भेज दिया। कलेन PHC है, वहाँ पे भेज दिया। उसके बाद में सेकंड पार्टी भी आ गया, सेकंड पार्टी को भी कलेन PHC में भेज दिया। कलेन PHC में जाके वहाँ पे ये दोनों पार्टी के बीच में कुछ झगड़ा हुआ। इमीडिएटली कलेन OC वहाँ पे रश किया एंड जो झगड़ा हुआ है उनको झगड़ा रोक दिया एंड जो इंजर्ड पर्सन है सिलचर मेडिकल कॉलेज में शिफ्ट किया। एंड इसके ये डिस्प्यूट है, लैंड डिस्प्यूट के रिगार्डिंग है। ये कुरुबिया बिल इन खेलमा पार्ट 5 में एक बिल है, ये बिल को लेके ये झगड़ा हुआ है। 2 पार्टी है। ये फर्स्ट पार्टी में जो है राम सुधीर वैष्णव, ठाकुरबन वैष्णव, नारायण वैष्णव और सबयू शशि वैष्णव, जॉय सुंदर वैष्णव, ये फर्स्ट पार्टी है। सेकंड पार्टी राजू वैष्णव अलियास धनंजय वैष्णव, ही वॉज डिक्लेयर्ड ब्रॉड डेड इन द कलेन PHC। और धीरेन्द्र वैष्णव, इनको सिलचर मेडिकल में रेफ़र किया है, वहाँ पे जाके ही सकम टू हिज इंजरीज। और आनंद वैष्णव, महानंद वैष्णव एंड हरलाल वैष्णव, ये दोनों पार्टी है, दोनों परिवार के लोग हैं। इसके बीच में झगड़ा हुआ है।
कुरुबाबिया भील इन केलमा पार्ट 5। कुल कितने लोग इंजर्ड हुए? पूरा लेके अभी तक तो मोर देन 10 पीपल है, मोर देन 10 पर्सन्स। दे आर बीइंग ट्रीटेड इन SMCH हॉस्पिटल। So far we have apprehended about 10 people apprehend किया है। इनको अभी भी इंक्वायरी चल रहा है और इंट्रोगेशन चल रहा है। बेस्ड ऑन दिस इंक्वायरी इंट्रोगेशन उसको और भी अरेस्ट करना बाकी है। इसके सामने ऐसा एक घटना होगी जो इंजुरीज है पुलिस के सामने ये नहीं मारा है, ये ऑलरेडी मारपीट करके आ गया है। फिर से ये कलेन PHC में जाके वहाँ पे भी छोटा सा ये स्कफल वहाँ पे लग गया। एंड दोज इंजुरीज वर नॉट इन द गुमरा ये कलेन PHC, दोज वर ऑलरेडी डन अर्लियर। ये इंजुरी ऑलरेडी पहले मारपीट करके आ गया, उसके बाद में ये हो गया। हॉस्पिटल में डॉक्टर ने ब्रॉड डेड डिक्लेयर किया है और एक को SMCH में रेफर किया। उसके बाद में वहाँ जाके डॉक्टर ने वहाँ ट्रीटमेंट के ड्यूरिंग टाइम में वो ब्रॉड डेड मतलब डिक्लेयर किया डेड करके। এবং বৃহস্পতিবার রাত আনুমানিক 8:20 নাগাদ শিলচর করিমগঞ্জ রোডের তারাপুর ওভারব্রিজের পাশে একটি ই-রিক্সা গাড়ি ওভারটেক করে যাওয়ার চেষ্টা করলে অপর প্রান্ত থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে বাইক চালক এবং পেছনে বসা এক ব্যক্তি সংকটজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে ই-রিক্সা চালকের মাথা ফেটে চৌচির হয়ে যায়। ই-রিক্সাতে বসা একজন মহিলার অবস্থাও সংকটজনক বলে জানা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সহায়তায় ট্রাফিক পুলিশ 108 ডেকে আহতদের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহত বাইক চালকের নাম ইউসুফ আলী, তার বাড়ি রামনগর প্যাচারতল, কিন্তু বাকিদের পরিচয় জানা যায়নি। বিক্ষোভ নিষ্ফল হয়েছে। ভাই টাইট করে বাঁধিয়ে রাখ, ব্লাডটা বাইরেতে দিস না। ফাইনাল আটটা দিগলাও না কত রুশে গেঞ্জি খুলতে লাগবো, কত রুশে চালাই রে কত রুশে চালাই রে না আসু ওই রানিং করি একটা গাড়ির ওভারটেক করি আই ইউদি মারছো না না এ মারি রে আরে তো আগে আনি দেব। হ্যাঁ বন্ধ করো, বন্ধ খালি বই ভালো খালি বই যা ভাই কোনো তো বই যা খালি বই যা। গাড়িটা ছাড়তে দে তাড়াতাড়ি লাস্ট দিকে আইসে বাস বাইক আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে সিএএ কার্যকর হওয়ার পরের দিনগুলোতে শুধুমাত্র অল্প সংখ্যক হিন্দু বাংলাদেশি আসামে নাগরিকত্বের জন্য আবেদন করবে। বৃহস্পতিবার দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে খুব কম সংখ্যক অবৈধ বাংলাদেশি হিন্দু আসামে আবেদন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা এনআরসির জন্য আবেদন করেছেন তারাই আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে তিনি নিজেই সিএএ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন যদি 20 লক্ষ লোক এর মাধ্যমে আবেদন করে। Be enthusiastic about the CA things কারণ গোটেই মানুহবিলাকে উত্তৰ দিব লাগিব। অসমখনৰ কেছটো আমাৰ আবেগত চলোতো আমি কোনেও কেছটো ধৰিব পৰা নাই। কথাটো হ'ল CA there is a cut off line 1/1/2014। So তুমি যদি 1/1/2014 আগত আহিছিলা, why you have not applied NRC?
বাকী ষ্টেটত যদি 21ত সোমোৱা মানুহজনেও কয় যে মই 14ত আহিছোঁ, তেওঁৰ প্ৰুফ নাই। অসমত প্ৰুফ হৈ গ'ল যে মই 2014ৰ আগত আহিছোঁ কাৰণে মই NRCত এপ্লাই কৰিছিলোঁ, নহ'লেতো মই নাই। সেইকাৰণে অসমত CAত এপ্লাই কৰা মানুহ আটাইতকৈ কম হ'ব। এতিয়া পৰ্টেল খোলা আছে, এভৰি ডে আপোনালোকে চাব পাৰিব অসমৰ পৰা পৰ্টেলত কিমান মানুহে আবেদন কৰিছে। So this law will be complete insignificant in Assam. There is no citizenship will be given by the central government. There is no role of federal government or state government. Citizenship is always a subject of the federal government. But law is very clear that you have to give evidence prior to 2014. অসমত যদি তুমি NRCতে এপ্লাই কৰা নাই তেলে 2014ৰ আগত তাৰমানে তুমি নাই আহা। সেইকাৰণে এই যে ইমান দিন যে আমি আবেগ কৰিলোঁ, যেনেকৈ হিন্দুস্তান পেপাৰ কৰ্পোৰেশ্যন বন্ধ হৈছিল, মানুহে আন্দোলন কৰিলে, আমি কি কৰিলোঁ? আমি পৰিকল্পনা কৰিলোঁ। ৰাস্তাত আজি যদি চিঞৰি থাকিলেহেঁতেন ছেমি কণ্ডাক্টৰ আহিলেহেঁতেন নেকি? কিন্তু আমি গ'লোঁ, আমি ট্ৰিবুনেলত গ'লোঁ, কলিকতা যুঁজি বাগি মাটিটো কিনিলোঁ, আনিলোঁ, কৰিলোঁ। আজিতো নাও উই হেভ এ বিগাৰ থিংছ। চ' VRS দিলোঁ। যেতিয়া আমি 700 কোটি টকাৰ VRS দিছিলোঁ, আমাকে প্ৰশ্ন কৰিছিল যে কিয় দিলোঁ, বাট মই জানো যে দিছ ইজ এ বিগ ইনভেষ্টমেণ্ট উই আৰ মেকিং। চ' তেনেকৈ আমি বিবেকেদি চলিম। এতিয়া 5জন শ্বহীদৰ মৃত্যুৰ উত্তৰ বহুত মানুহে দিব লাগিব আফটাৰ 45 ডেজ। ইলেকশ্যনৰ আগদিনাখন হিচাপ কৰিলেই হ'ল অসমত কিমানে আবেদন দিছে। বহুতে কৈছে না যে ভোটৰ আগত আমি চাম। তো এইটোতো এটা খোলা কিতাপ হৈ গ'ল, কোনেওতো আৱেগিক কৰিব নোৱাৰে। কালি 17জন মানুহে গুজৰাটত চিটিজেনশ্বিপ পালেই। এতিয়া অসমত কিমানে এপ্লাই কৰে, কিমান এপ্লিকেশ্যন ডিছপ'জ হ'ল, এতিয়াতো মানুহৰ আগত আহিব। তেতিয়া উত্তৰ দিব লাগিবনে নাই যে এই 20 লাখৰ সংখ্যাটো ক'ত পাইছিলে? বাংলাদেশত 1 কোটি মানুহ কমি গ'ল। আৰে কনভাৰ্চনহে হ'ল মানুহখিনি, অসমততো অহা নাই। অসমত যোন আহিছে কিন্তু NRCয়ে কেপচাৰ কৰি ল'লে। NRCত আবেদন নকৰা এজন মানুহো ইয়াত সোমাব নোৱাৰে, কাৰণ ইটি যে আমাৰ ছিষ্টেমটো লগ হৈ আছে। ইয়াত এজন মানুহ আহিব নোৱাৰে, বাঢ়িব নোৱাৰে। সেইকাৰণে যুক্তি ইয়াত কোনেও দিব নাহে। ডাঙৰ সমস্যাটো হৈছে কি, আমি নামানো, নুবুজো। আৰে নুবুজিলে কেনেকৈ কৰিবা? বুজিলেহে আন্দোলন কৰিব পাৰিবা। সেইকাৰণে অসমত গোটেইটো এটা ফিয়াস্কো হ'ব। দেয়াৰ উইল বি ন' ফ্ৰেছ এপ্লিকেশ্যন। পিছত আমি কেম্প বহাব লাগিব NRCত বায়'মেট্ৰিক লগ হৈ থকা মানুহখিনিক, কাৰণ এপ্লিকেশ্যন কৰ বুলি। আজিতো 4 দিন গ'লে কেইটা অসমৰ পৰা আবেদন? বিগত 5 বছরে শিলচরের সাংসদ হিসেবে কি কি কাজ করেছেন সেই কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তীকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিগত বছরগুলোর উন্নয়নমূলক কাজের তালিকা প্রকাশ করলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। কি কাজ করেছি এটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। পার্লামেন্টে গেলে পার্লামেন্টারিয়ানের কাজ হচ্ছে বিল পাস করা। উই আর অ্যাকচুয়ালি ল মেকারস। এমনি বলতে ফ্যান্সি লাগে যে আমরা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ। আমরা পার্লামেন্টে গেলে প্রাইমারি কাজ হচ্ছে আমাদের ল বানানো। আর ল বানানো মানে যেগুলো বিল হিসাবে আসে, এই বিলের উপরে আমাদের বক্তব্য রাখা হয়। না কিভাবে হয়তো দলের পক্ষে ট্রেজারি আর অপোজিশনের এগুলো নতুন করে বলার কিছু নেই। যে কতটা মেজর বিল, প্রায় 15 থেকে 17টা মেজর বিলের উপরে আমি কথা বলেছি বিগত কিছুদিনে। 5 বছরের কয়েকটা যে মেজর ইম্পর্টেন্ট বিল আছে এটা আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন, যেটা কিছুদিন আগে রুলস এন্ড রেগুলেশন ফ্রেম হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 প্লেস করা হয়েছিল নভেম্বর মাসে। 9 তারিখ লোকসভাতে পাস হয়েছে, 10 তারিখ রাজ্যসভাতে পাস হয়েছে, 11 তারিখ ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি এটাতে সিগনেচার করেছেন এবং নোটিফিকেশন জারি করেছে।
সংশোধিত আইন বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি তার রুলস রেগুলেশন ফ্রেম হয়েছে এবং এটা ভারতবর্ষ অলরেডি অনলাইন পোর্টাল অফ অ্যাপ্লিকেশন আরম্ভ হয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্টের কথা বলেছেন, আমার একটা স্বপ্ন ছিল এই অঞ্চলে একটা সিভিলিয়ান বড় এয়ারপোর্ট হবে, যে এয়ারপোর্টে আমরা সব সময় রাত্রেও ফ্লাই করতে পারবেন ভারতবর্ষের সব জায়গাতে। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পার্শ্ববর্তী বাংলাদেশ কিংবা থাইল্যান্ডের সঙ্গে আমরা যাতায়াত করতে পারবো, এরকম একটা ব্যবস্থা আমি চাইছিলাম। তার জন্য আমি যখন তৎকালীন মন্ত্রী ছিলেন হরদীপ সিং পুরীজির সঙ্গে আমি দেখা করেছি 2-3 বার, এবং দেখা করে এটার ক্যাটাগরিটাকে নতুন এয়ারপোর্ট হওয়া তো ঠিক কথা, নতুন এয়ারপোর্ট ডাজ নট মিন আমি ওদেরকে বলেছি যে আমার এক্সিস্টিং এয়ারপোর্টকে আপনি পয়সা দিয়ে এটাকে আপগ্রেড করে দেবেন, বাট স্টিল দ্যাট এয়ারপোর্ট উইল স্টে উইথ দ্য ডিফেন্স। আমি এরকম এয়ারপোর্ট চাই। আমি বলেছি আপনি এটাতে ক্লাস ভেরিফিকেশন করেন, দ্য ওয়ার্ড গ্রিনফিল্ড হ্যাজ টু বি ইনসার্টেড। এবং পরবর্তীকালে উনি মন্ত্রিসভা থেকে যাওয়ার পরে যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জি আসেন, ওনার সঙ্গে আমি 2-3 বার দেখা করে ওই ক্লাসটাকে চেঞ্জ করে গ্রিনফিল্ড এয়ারপোর্ট করতে আমি সক্ষম হয়েছি। ঠিক কোভিড এর সময় 2020-এর কথা, 2021-এর জানুয়ারি মাসে ল্যান্ড একুইজিশন হয়েছে, এবং ল্যান্ড একুইজিশনে ছোটখাটো একটা গন্ডগোল হয়েছিল যে একটা সাইট অ্যাড করা হয়নি আর একটা সাইট অ্যাড করা হয়ে গেছিল। এই ঝামেলার মধ্যে আজকে একুইজিশনের যে পার্টটা আছে এটা হতে একটু সময় লেগেছে। আমি ভারত সরকারের এভিয়েশন মিনিস্টারকে ধন্যবাদ দিতে চাই, এভিয়েশন পুরো মিনিস্ট্রিকে ধন্যবাদ দিতে চাই, এবং আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে বটলনেক গুলো লেগেছিল, যে একটা রাজনৈতিক চক্র শিলচর এয়ারপোর্টকে বানচাল করার জন্য লেগেছিল, সেই বানচালের প্রচেষ্টাকে আমরা বন্ধ করে আমরা সব ধরনের ক্লিয়ারেন্স আমরা হয়ে গেছে। এখানে বিশেষ মেনশন হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি ব্যক্তিগতভাবে নিজের চেষ্টা করে প্রায় 1500 যে লেবার আছে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া, এবং তাদের জন্য ঘর বানানোর জন্য 173টা ঘর সার্ভে করে আইডেন্টিফাই করে এই 173টা ঘরের কাজ এখন চলছে। নাগরিকত্ব সংশোধনী আইন পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসির। নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আইনের মাধ্যমে আবেদন করলে সেই ব্যক্তির সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে সর্বত্রই। সিএএ বলবৎ হওয়ার পর থেকেই বিভিন্ন প্রশ্ন ও সংশয় ঘোরপাক খাচ্ছে জনমনে। বিষয়টি সিআরপিসির তরফে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে সিএএ এর আবেদন থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তারা। এটা বলাটা খুব স্বাভাবিক। তো যে কোনো টেক্সটকে, এটাও একটা টেক্সট আমাদের কাছে, তার কনটেক্সট অনুযায়ী দেখতে হয়। যেটা আমাদের কাছে পরশুদিন এলো, কোন কনটেক্সটে এলো? যেদিন এটা তড়িঘড়ি করে বা যেভাবেই হোক রাত্রির দিকে এটা যখন প্রকাশিত হলো, চাপিয়ে দেওয়া হলো, যাই বলুন, সেদিনই কিন্তু ভারত সরকারের বর্তমান যারা কর্ণধার তাদের অনেক আচার আচরণ সম্পর্কে মাননীয় সুপ্রিম কোর্ট ওই যাকে সোজা ভাষায় ইলেকট্রাল বন্ড নিয়ে যে সমস্ত যুগান্তকারী তিনি একটা জাজমেন্ট দিয়েছেন, তাতে অনেক প্রশ্ন জেগে গেছে। তাহলে সাধারণ মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এটা ডাইভার্সনারি ট্যাকটিক্স যেটা রাজনীতিবিদরা করেন। কিন্তু দেশের সাধারণ মানুষ যারা সাথে নেই, পাচে নেই, যারা কোনো রকমে বেঁচে থাকতে চান, তাদের যে বিপন্ন করে এটা কোনো কাজ হতে পারে না। তাহলে তো আমাদের দেশকে কি গণতন্ত্র বলা যায়? গণতান্ত্রিক কাঠামো যদি আজকে বিপন্ন হয়ে যায় এ ধরনের আইন দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই যারা আছেন বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের বলুন, রাজনৈতিক সমাজের বলুন, কর্ণধার হিসেবে তাদের কাছে আমাদের আবেদন, আমাদের অনুরোধ যে আপনারা পুনর্বিবেচনা করে দেখুন। আর এটা যদি শুধু হয় সামনে রাজনীতি এবং এটা রাজনীতির অঙ্ক কষার জন্যে, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু হতেই পারে না। কাছাড়ে 110 কোটির বিশাল মাদকদ্রব্য উদ্ধার, আটক 2 মহিলা। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আজ ধলাইয়ের লোকনাথপুরে এক অভিযান চালিয়ে 12 কেজিরও বেশি হেরোইন তথা ব্রাউন সুগার উদ্ধার করেছে। পদার্থগুলি চামড়ার বেগ এবং সাবানের কেসে রাখা হয়েছিল।
এবং প্রতিবেশী রাজ্য থেকে পরিবহন করা হয়েছিল। এই ঘটনায় 2 মহিলাকে আটক করা হয়েছে এবং অধিকতর তদন্ত চলছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। কর্মী সভা শেষে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে একজন ব্যর্থ প্রতিনিধির সাথে এবার লড়াই হবে কংগ্রেসের একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তি। তিনি হলেন কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেসের নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা সভা ছিল। সেই সভাতে আমাদের জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত ছিলেন, আমাদের সম্মানীয় 2জন বিধায়ক উপস্থিত ছিলেন এবং আমাদের দলের যারা প্রার্থী ছিলেন তার মধ্যে আজকে 2জন প্রার্থীও এখানে উপস্থিত ছিলেন। আমরা এক বাক্যে সবাই মিলে আজকে আমরা একটা জেলা কংগ্রেসের একটা প্রস্তাব নিয়েছি যে দলের হাইকমান্ড তৃণমূল স্তরের মতামত নিয়ে একজন তৃণমূল স্তরের কর্মী থেকে এনে আজকে শিলচর লোকসভা প্রার্থী করা হয়েছে। তাই সবাই মিলে প্রত্যেক কংগ্রেস কর্মীরা উজ্জীবিত এবং সবাই এক বাক্যে আজকে আমাদের দলের হাইকমান্ডকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমরা যাকে প্রার্থী করেছি একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, উনি দীর্ঘদিনের কংগ্রেস কর্মী, ওনাকে আমরা শিলচর লোকসভা প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি শিলচর লোকসভার প্রত্যেক জনগণের আশীর্বাদ প্রার্থী। কিন্তু বিজেপি দল যাকে প্রার্থী দিয়েছেন উনি হচ্ছেন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমরা শিলচরের জনগণ হিসেবে পরিমলবাবুর কাছে কিছুটা প্রশ্ন, যে উনি 5 বারের বিধায়ক এবং 2 বারের মন্ত্রী, আজকে উনি আবার তফসিলে সংরক্ষিত হওয়ায় শিলচর আসনে উনি লোকসভার প্রার্থী হয়েছেন। কিন্তু শিলচরের জনগণের, শিলচর লোকসভা কাছাড় জেলার জনগণের কিছুটা দাবি আছে ওনার কাছে, কিছুটা প্রশ্ন আছে ওনার কাছে, যে উনি 2 বারের ক্যাবিনেট মন্ত্রী, সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী এবং বাঙালি মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সমগ্র আসামের মধ্যে একমাত্র বাঙালি ক্যাবিনেট মন্ত্রী। উনি বরাক উপত্যকার জন্য একটা এক্সাম্পল উনি দেখিয়ে দিন আমাদেরকে, যে এই কাজটা উনি গত 10 বৎসরে উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় উনি করেছেন বরাক উপত্যকাতে। এই ধরনের কোনো কাজ উনি দেখাতে পারবেন না। পরিমলবাবু নির্বাচনে আপনি অবতীর্ণ হয়েছেন, আপনাকে মানুষ প্রশ্ন করবে যে আপনার বাড়ির যে ড্রাইভার কাজল দত্ত নিখোঁজ হয়েছিল, আজকে পর্যন্ত ওর মার চোখের জল শুকায়নি, আজকে পর্যন্ত কাজল দত্তর হদিশ আপনি বের করতে পারেননি। আপনার বাড়িতে যে একটা রাজমিস্ত্রি যে দুর্ঘটনা ঘটেছিল সেটা রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি, সেগুলা জবাব আপনার দিতে হবে। যে আজকে আমি একজন অতি সাধারণ ঘরের ছেলে হিসাবে আজকে এই ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তৎসঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ঐতিহ্যবাহী লোকসভা আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ কুমার চন্দ্রজি, নুরুল হুদাজি, সন্তোষ মোহন দেব,
মহিতোষ গুরকায়স্ত, রশিদা হক এবং বিশেষ করে কবীন্দ্র গুরকায়স্তজি এই গুরুত্বপূর্ণ সিটে আমাকে একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে এবং আমি বিশেষ করে একজন শ্রমজীবী মানুষের ঘরের সন্তান ওই হিসাবে আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভা আসনের প্রত্যেকজন সম্মানিত ভোটার নাগরিকদের প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সেবায় আগামী দিনে আপনাদের আশীর্বাদে যাতে আপনাদের সেবায় কাজ করতে পারি এই আবেদনটুকু আপনাদের মাধ্যমে রাখি। শিলচর জানিগঞ্জের কালীবাড়ি রোডের নতুন সড়কের নির্মাণের জন্য 1,91,00,000 টাকার শিলান্যাস করলেন উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার সন্ধ্যায় শিলচর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জানিগঞ্জের কালীবাড়ি রোডটির নতুন সড়ক নির্মাণের জন্য 1,91,00,000 টাকার রাস্তার নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম। এই রাস্তাটি নির্মাণের কাজ খুব শীঘ্রই শেষ করার কথা উল্লেখ করেন বিধায়ক মিহির কান্তি সোম। আজকে পিডব্লিউডি রোডের RIDF এর মাধ্যমে প্রায় আরও জগন্নাথ মন্দির স্কিল সেন্টার নিয়ে টোটাল প্রায় 10 কোটি টাকার কাজের শিলান্যাস হয়েছে। আজকে রাত এখন 7টা বাজতে চলছে আর আমরা আজকে এখানে কালীবাড়ি চরের এই রাস্তার শিলান্যাস করলাম। জানিগঞ্জে এই পয়েন্ট থেকে এই অংশটা বাকি ছিল আর এটার বরাদ হয়েছে 1,91,00,000 টাকা। আর এই মানে যেহেতু নির্বাচন আয়োগের দিন ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, তাই আমরা আজকে এই শিলান্যাস করলাম। আরও আগামীকালও অনেকগুলো আছে, মোটামুটি প্রায় আমরা 35 কোটি টাকার অধিক আমাদের সমষ্টিতে করব। এটা ডিলিমিটেশনের পর উধারবন এটাতে অন্তর্ভুক্ত হয়েছে আর আমাদের বরাদ পেয়েছেন আমার শ্যামল দাস মহাশয়। এখানে মণ্ডল সভাপতি রয়েছেন বিশ্বজিৎ দাস সহ দলীয় কার্যকর্তারা সবাই উৎসাহের সঙ্গে আজকের এই শিলান্যাসে অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আবার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার রাস্তায় আমরা আছি আর খুব বিরাটভাবে ইসবার 400 পার যে নারা আমাদের আছে সেখানে আমরা সফল হতে যাচ্ছি। আসন্ন লোকসভার নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস দলের ব্লক এবং জিপি অর্থাৎ মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে কাবুগঞ্জে নগদিরগ্রাম জিপির প্রাক্তন জিপি সভাপতি তাজ উদ্দিন বরবইয়ার বাড়িতে নগদিরগ্রাম, চাঁদপুর এবং কাজীডহরের প্রাক্তন কংগ্রেস কর্মীরা এক সভায় মিলিত হন এবং এই সভায় একাংশ কংগ্রেস কর্মীরা কমিটি গঠনের প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হন। ব্লক কংগ্রেস সভাপতি বর্তমান যে ব্লক কংগ্রেস সভাপতি গৌরগোবিন্দ উনি বিজেপির লগে এটা তার কৌশলগতভাবে আছে, আজকে ষড়যন্ত্র আছে। কিন্তু আজকে নির্বাচনের তৎকালীন অবস্থায় নির্বাচনের মুহূর্তে তৎকালীন একটা সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমরা বোঝা যায় যে বিজেপির লোকের টান কৌশলগতভাবে এটা আছে, ষড়যন্ত্র আছে। কংগ্রেসের জার্সি লাগাইয়া কংগ্রেসকে ধ্বংস করার লাগে বিজেপি চক্রান্তে এটা মন্ডল গঠক কমিটি গঠন। আসলে যারা বিগত দিনে দুর্দিনে কংগ্রেস চালিয়ে গেছি 2016, 2021 আমরা নির্বাচন প্রচণ্ড সংগ্রাম করছি, কিন্তু আজকে আমরা কংগ্রেসীরা জানি না। তাহলে আমরা অন্ধকারে রাখিয়া বিজেপির কুচক্রান্তে ষড়যন্ত্রমূলকভাবে আজকে পরশু দিনের যেটা মন্ডল গঠন করা হয়েছে এটা বিজেপি চক্রান্ত হয়েছে। কংগ্রেসে খারাপ প্রভাব হবে, হ্যাঁ কংগ্রেসে খারাপ প্রভাব পড়বে। আর এমনিতে কংগ্রেসকে এ টিম বি টিম গঠন করা হয়েছে। আজকে ধরুন আমরা যারা বিগত দিনে কংগ্রেস করছি আজকে তারা অজ্ঞাতে রাখিয়া তারা না হইয়া তারা লগে না পরামর্শ করিয়া তারা আবার কংগ্রেস মন্ডল গঠন করছে, তাহলে তো অটোমেটিক তারা এ টিম বি টিম ধরে দিছে। জেলা কংগ্রেসে সভাপতি অন্ধকারে রাখিয়া তারা বড় কংগ্রেস সভাপতি এটা অন্ধকারে মানে বিজেপির চক্রান্তে এটা
ইয়ে গঠন করছে। নির্বাচনের ঘণ্টা বেজে উঠবে 1-2 দিনের মধ্যেই, তাই বৃহস্পতিবার একই দিনে 8টি রাস্তা ও কালভার্টের শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বিভিন্ন সভায় বক্তব্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি দেন। এবং রাস্তার ওদিকে আরেকটা পাটবাড়ি, ওই সাইড দিয়ে এই যে রাস্তাটা পাটবাড়ি হয়ে একটু যাবে, এখানে আছে ওইটা একটা বাইপাস আছে, ওটা আগামী দিনে চেষ্টা করব। তবে আপনাদের যে মেইন ব্যাপার হচ্ছে আপনারা এই কাজগুলো সরকারকে সাহায্য করুন। বিগত দিনে যে আমাদের পঞ্চায়েত যথেষ্ট কাজ করে দিয়েছে, এই এলাকার মেম্বাররা যথেষ্ট কাজ করেছে এবং আগামী দিনে যাতে আরো সুন্দর হয়, আমার এনজিএলআরজিএস এর কাজগুলো বন্ধ হয়, নাহলে অনেকগুলো কাজ করা সম্ভব ছিল। কারণ যেহেতু উপর থেকে বন্ধ করা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস অনেকগুলো হয়েছে এবং এই এলাকার অত্যন্ত অসহায় মানুষগুলো খুব গরিব মানুষ। তবে এইদিকে একটা বদনাম রয়েছে, বিগত দিনে বদনামগুলো এতেই পরিবেশগুলো ঠিক যেন খাপ খাচ্ছে না। এখানে আরো মানুষের সচেতন হতে হবে নাগরিকরা। এবং এই আপনাদের যে বাচ্চাগুলো আগামী দিনে তাদের ভবিষ্যৎ, আপনারা জানেন আপনাদের এখানে 3,08,00,000 টাকার স্কুল গৃহ করা হয়েছে। ক্ষমতা রয়েছে, মা বাবারা পরিশ্রম করলেই হবে। সরকার আপনাদের এসএসজি গ্রুপের মধ্যে অনেকগুলো আর্থিক দিয়েছে, লাখপতি দিদি বানানো হয়েছে। উদাহরণটি শুধু 1,128 জনকে লাখপতি দিদি। রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত হল বৃহস্পতিবার। এদিন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটির শুভ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেন, ক্রিয়েটিভ উইংস এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিভারা তাদের শৈল্পিক ও সৃজনশীল সম্ভাবনাগুলি প্রদর্শন করার সুযোগ পায়। This is actually a platform to write something new, and I hope that in near future this will be a big one, and many other more issues will be included in this spring issue. So it's a very small space, so many articles are not preserved in this spring issue. I hope that this will be a greater one in the near future, and many more articles will be published by the research students of this college, and in that way spring issue will be continued. And I am very thankful to the Department of English and their relentless effort, and the students, those who contributed to publish this world magazine. Thank you. খেলার খবর। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত দ্বাদশ মিডিয়া ক্রিকেট ফেস্ট আগামী 16 মার্চ শনিবার শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে শুরু হচ্ছে। 5 দলীয় এই আসরের টাইটেল স্পন্সর থাকছে নেচার পিয়ার। আজ স্টেডিয়ামের কমপ্লেক্সে বাক্সের কেন্দ্রীয় কার্যালয়ে টুর্নামেন্টের ক্রীড়াসূচি চূড়ান্ত করা হয়। টাইটেল স্পন্সর নেচার পিওরের পক্ষ থেকে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেবাশিস স্বামী ও দেবজ্যোতি স্বামী। তারা এই মিডিয়া ক্রিকেট ফেস্টের সঙ্গে জড়িত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানাই যে মিডিয়া ফেস্ট ওরা প্রত্যেক বছর ওরা এই আমরা প্রত্যেক পেপারে দেখি, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য বাক্সের প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই। অ্যান্ড উই ফিল অনার্ড কি আমাদেরকে বাক্স ওদের এই টুর্নামেন্টের সাথে যুক্ত হতে দিয়েছে। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমরা মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু করতে চলেছি এবং এবার এই মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হবে আগামী 16 মার্চ। আমাদের টাইটেল স্পন্সরে রয়েছেন নেচার পিওর।
নেচার পিউরের দুই কর্ণধার দেবাশিস স্বামী এবং দেবজ্যোতি স্বামী এবার স্পন্সরের ডালি নিয়ে আমাদের সামনে এগিয়ে এসেছেন। এবছর আমাদের ফরম্যাটে কিছুটা রদবদল করা হয়েছে। আপনারা সবাই জানেন যে 2013 সাল থেকে মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হয়েছিল এবং 2013 থেকে 2017 পর্যন্ত মিডিয়া ক্রিকেট ফেস্টটা হয়েছিল হাউস ভিত্তিক এবং 2018 সাল থেকে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। আমরা লটারির মাধ্যমে 5টি দলের খেলোয়াড়দের নির্বাচন করা হয়। তো 2018 থেকে 2023 এই কয়েক বছরগুলিতে দল সংখ্যা ছিল 6। 4টি দল তৈরি করা হতো শিলচর থেকে এবং হাইলাকান্দি থেকে একটি দল এবং করিমগঞ্জ থেকে একটি দল ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে পার্টিসিপেট করত। এবছর আমরা 5টি দল গঠন করা হয়েছে সবগুলিকেই শিলচর থেকে গঠন করা হয়েছে এবং হাইলাকান্দি এবং করিমগঞ্জের যে মিডিয়া বন্ধুরা তারা এই লটারির অন্তর্ভুক্ত হয়েছে। এখন আরেকটি ব্যাপার হলো যে এবছর যে লটারির মাধ্যমে যে 65 জন খেলোয়াড় অংশ নিয়েছেন, এই 65 জন খেলোয়াড় কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। শিলচরের গ্রিন হর্নেট ক্লাবের উদ্যোগে ও জেসি বিজনেস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় প্রয়াত শিশুতোষ বসাকের মৃত্যু দিবস উপলক্ষে আগামী 17 মার্চ দ্বিতীয় 5A সাইড প্রাইজ মানি নক আউট ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আজ শিলচর সার্কিট হাউস রোডের এক অভিজাত হোটেলে এ নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ক্লাবের কনভেনার চন্দন শর্মা, সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ, সহ সভাপতি অজয় চক্রবর্তী প্রমুখ। মৃত্যু দিনে আমরা একটা 5A সাইড করার চেষ্টা করব এবং গতবারও করেছি, এবার আমরা করতে সক্ষম হয়েছি। আমরা 17 তারিখ শিলচর স্পোর্টিং মাঠে আমরা 5A সাইড করব। আমাদের দল হয়েছে 12টি, আমি আপনাদের ঠিকটা দিয়ে দেবো। 12টি দল হয়েছে। আমরা শিলচর পোশাক 5A সাইড করার আমরা সবচেয়ে আনন্দ। আমরা স্পন্সর করছেন জেসি বিজনেস প্রাইভেট লিমিটেড, মানে মেইন আমার রাজনৈতিক টিচার, তখন আমরা অতটুকু সাহায্য করতে পারছি। এবার একটা আর আমরা খেলা আরম্ভ করবো 9টা। তার আগে আমরা শিশুদের একটা ফটো বইয়া মাল্যদান ক্লাবের তরফ থেকে আমরা এই স্টার্টিংয়ে শিশুদের ফ্যামিলির যারা আছে তারা আমরা সবাই ইনভাইট করেছি শিশুদের ফ্যামিলি সব থাকার জন্য। CNN 24 সংবাদ আজ এ পর্যন্তই। নমস্কার।